এক যুগ আগেও বাংলাদেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় মানুষের আস্থা ছিল দেশের বাইরে। ক্রমাগতভাবে এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। অনেকগুলো আধুনিক সেন্টার তৈরি হয়েছে, সরকারি হাসপাতালগুলো আগের থেকে অনেক বেশি সক্ষম হচ্ছে, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ না বুঝে অপ্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন। আমরা কতদূর আমাদের অগ্রগতি হয়েছে সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে আমরা বিষয় দিয়েছি দেশেই বন্ধ্যাত্বের সর্বাধুনিক চিকিৎসায় বিষয়ে কথা বলতে। আমাদের স্টুডিওতে যে তিনজন অতিথি এসেছেন, তিনজনই বন্ধ্যাত্বের বিষয়ে বিশেষজ্ঞ এবং বিশেষ ডিগ্রিপ্রাপ্ত। আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার উম্মে তাহমিনা সীমা, কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার তাহমিনা আহমেদ, সহকারী অধ্যাপক ইনফার্টিলিটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আরও আছেন ডাক্তার এস.এম. মনিরা, কনসালটেন্ট, বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ডাক্তার তাহমিনা আহমেদ আপনার কাছে শুরুতে জানতে চাই যে মানে এই যে আমরা আস্থার কথা বলছি, এটা তো আমরা বলছি, জনগণ কতটুকু আস্থা পাচ্ছে সেটি তারা ভালো বলতে পারবেন, কিন্তু এই আস্থার জায়গাটা ঠিক কোন সময় থেকে, এটা 2 বছর 3 বছর 5 বছর, কোন সময় থেকে মনে হলো যে না আমরা আসলে সাধারণ মানুষও আমাদের প্রতি আস্থা রাখতে শিখছে? এই পরিবর্তনটা কবে থেকে হলো? আমার মতে এই পরিবর্তনটা আসলে গত 8-10 বছর ধরেই হচ্ছে, কিন্তু আসলে একটা জিনিস পরিবর্তন যখন শুরু হয় তখন এটা দৃশ্যমান হয়ে বাস্তবতার প্রেক্ষিতে চলে আসা, সবার মধ্যে চলে আসা, এই জিনিসটা একটু সময় লাগে। কাজ শুরু হয়েছে অনেক দিন, এটা 20 বছরের উপরে হবে। প্রফেসর রাশিদা বেগম ম্যাডাম আসলে বাংলাদেশে প্রথম পায়োনিয়ার বলতে পারি আমরা। উনি এই এবং তার হাত ধরেই কিন্তু আমরা আজকে এত দূর পর্যন্ত সবারই পথ চলা শুরু। তো ওনার যেটা সেন্টার ওইটা প্রাইভেট সেন্টার, এছাড়া আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে সেখানে পুরনো মেডিকেল কলেজগুলোতে কিন্তু এরপরে পথ তৈরি হয়েছে, সাবজেক্টের ট্রেনিং শুরু হয়েছে, এবং তারপর সেখানে আমাদের গাইনি বিশেষজ্ঞ আমরা যারা ছিলাম, আমরা প্রত্যেকেই গাইনি বিশেষজ্ঞ, তারা এই বন্ধ্যাত্বের উপরে আমাদের ট্রেনিং এবং পড়াশোনা শুরু করি। তো এইভাবে ধাপে ধাপে আসলে যখন ডিগ্রি অর্জন হয় তখন বাস্তব ক্ষেত্রে কাজগুলো শুরু হয় এবং তারপরে এই অগ্রগতিটা দৃশ্যমান হয়। কিন্তু এই যে প্রতি বছর যেমন কোর্স বলি বা যে কোনোভাবে কতজন বের হচ্ছে এরকম বিশেষজ্ঞ, এই স্কোপটা কত? এই স্কোপটা হচ্ছে বর্তমানে শুধু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, কতজন বের হচ্ছে এখানে প্রত্যেক 6 মাস পর পর 6 জন করে প্রশিক্ষণার্থী নেওয়া হয়। আপনাকে ধন্যবাদ। ডাক্তার সীমা, আপনার কাছে জানতে চাই যে আমরা যেমন যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে বলি যে উনি এই বিষয়ের বিশেষজ্ঞ বলি না আমরা, সেক্ষেত্রে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ আমরা আসলে সত্যিকার অর্থে কাকে বলবো? তার কি ডিগ্রি, সে কোথায় পড়বেন, কোথায় থেকে তিনি পাশ করবেন, সেটা যদি একটু বিস্তারিত বলেন। আমি আমাদের ডাক্তার তাহমিনা আহমেদ আবার কথা থেকে আসি। আসলে আমরা কিন্তু সবাই গাইনি বিশেষজ্ঞ। আমরা মোটামুটি যারা বিশেষজ্ঞ হিসাবে পরিচিত আর কি, তারা দেখা যায় যে একটা ফেলোশিপ বা একটা এমএস ডিগ্রি গাইনি অফিসের উপর আছে। আর যদি আমি বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ হিসাবে বলি তাহলে কিন্তু তার আরেকটা কিছু একটা ডিগ্রি যোগ করতে হয়। হ্যাঁ, সে হয়তো বন্ধ্যাত্বের উপরে, যেমন আমাদের এখন আছে ফেলোশিপ, এফসিপিএস ডিগ্রিটা কিন্তু চালু হয়েছে আমাদের, মানে গাইনি অফিসের পাশাপাশি বন্ধ্যাত্বের উপরে। তাহলে আমি প্রায় 4-5 বছরের পড়াশোনা, হ্যাঁ 3 বছরের পড়ালেখা, এটা একটা ট্রেনিং করতে হয়। একটা যেটা আপু বললেন যে এখন এই মুহূর্তে আমাদের 2টা সেন্টারে আছে এই সাবজেক্টের উপরে, হ্যাঁ, যেটা আমরা বলি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, নট শুধু ইনফার্টিলিটি, এখানে হরমোনাল ব্যাপারটাও চলে আসে। এর উপরে কিন্তু আমাদের এমএস ডিগ্রিটাও চালু আছে, মানে শুধু যে ফেলোশিপ তা না, এমএসও আছে। তবে আমাদের দেশে দেখা যায় এখন অনেকেই বাইরে থেকে কিন্তু ডিগ্রি না, আমি বলবো ট্রেনিং নিচ্ছে, বা একটা 1 বছরের না, এটা সে হয়তো দেশে কোনো মানে ফেলোশিপ করেনি বা ওরকম পোস্ট গ্রাজুয়েট কোনো ডিগ্রি করেনি, কিন্তু সে দেখা যাচ্ছে যে একটা 6 মাসের একটা ট্রেনিং নিচ্ছে, অথবা 1 বছরের একটা ট্রেনিং নিচ্ছে, হয়তো পার্শ্ববর্তী কোনো দেশ থেকে নিচ্ছে, হয়তো অনলাইনে নিচ্ছে, বেশিরভাগই অনলাইনে নিচ্ছে। এখন এক্ষেত্রেও কিন্তু ওনারা বিশেষজ্ঞ হিসেবে লিখছেন, হয়তো বা ওনারা চিকিৎসা দিতে পারছেন। হ্যাঁ, এখন ওনারা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হবেন কি হবেন এটা আসলে আমাদের জাজ করার ব্যাপার না, এটা আমাদের উপরে যারা আছেন ওনারাই জাজ করবেন। কিন্তু এই জাজ করারও একটা সময় আসলে এসছে কিনা, মানে এখন যেহেতু প্রচুর রোগী, প্রচুর সেন্টার, ডিগ্রি করবার মতো জায়গা বাংলাদেশেই তৈরি হয়েছে, সেই জায়গাটা এই সময়টা অবশ্যই এখন এসছে। এই জন্যই আমাদের আসলে এই কথা বলা এখন এই সময়টা এসছে। এই কারণে বলবো কারণ রোগীরা তো কনফিউজড হয়ে যায়,
এখানে যারা এখন ট্রেনিং অনলাইনে অফলাইনে বা যেভাবে কে কোন পর্যায়ে ট্রেনিং নিচ্ছে সেটার সাথে একটা একাডেমিক ডিগ্রির কখনোই তুলনা হয় না, হতে পারে না, হতে পারে না। এটা প্রত্যেকটা সাবজেক্টে, নট অনলি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি। তো এখানে যখন দেশে ডিগ্রি হচ্ছে, দেশে ট্রেনিং হচ্ছে, দেশের বাইরে আমরাও দেশের বাইরেও ট্রেনিং করে এসেছি আগে, তো এখন প্র্যাকটিক্যালি কাজ করছি, তখন রোগীরা তো আসলে বুঝতে পারবে না যে ডিগ্রি সম্বলিত বা কে কোন জায়গা থেকে কিভাবে। তো এখানে আসলে এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের চিকিৎসকদের দায়িত্ব। আমি প্যারামিটার দিলাম, তুমি বিদেশ থেকেও নিয়ে আসতে পারো, কিন্তু কোনটা আমি অ্যাকসেপ্ট করব কোনটা করব না। এই ব্যাপারে একটু ডিফারেন্সটা বলি। যেমন আমি যখন 3 বছর ফেলোশিপ, 3 বছর মানে আমি যখন এফসিপিএস করব, আরেকটা এটা আমরা বলি সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিটি, এটা হচ্ছে গাইনি অপস থেকে আরেকটা স্পেশালিটি। তখন কিন্তু আমার 3 বছর থাকতে হচ্ছে, মানে এটার উপর আমি 3 বছর পড়ালেখা করব এই বিষয়ের উপর। তখন কিন্তু আমি প্রচুর পড়ালেখা করছি শুধুমাত্র এই বিষয়ের উপর বিশেষজ্ঞ হচ্ছেন আপনি। এবং আমি কিন্তু শুধু পড়ালেখা করছি তা না, আমার কিন্তু প্র্যাকটিক্যাল নলেজও গেইন হচ্ছে, কারণ আমি প্রচুর রোগী দেখছি। এবং আমি যখন আমার যখন ঢাকা মেডিকেলে ছিল, আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম, আপা ছিলেন, আমরা হচ্ছে প্রচুর রোগী দেখতাম। ডেইলি আমাদের হচ্ছে 30-40 এরকম তো রোগী হতোই। এই যে এক একটা ভ্যারাইটি, কারণ এগুলো হচ্ছে রেফার্ড রোগী, বিভিন্ন জায়গা থেকে ইনফার্টিলিটি রোগীগুলো কিন্তু আমাদের সেন্টারে আসছে। কাজে আমি কিন্তু এই পেশেন্ট দেখে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু আমার হচ্ছে। শুধু যে আমার থিওরিটিক্যাল নলেজটা হচ্ছে বই পড়ে বা অনলাইন থেকে যেটা আমরা নিচ্ছি সেটা কিন্তু আমার থিওরিটিক্যাল নলেজ, নট প্র্যাকটিক্যাল। আমি কিন্তু এখানে প্রচুর রোগী দেখছি, শুধু রোগী দেখছি তা না, কোন রোগীর কোন পরীক্ষাটা লাগবে সেটা কিন্তু আমরা জাজ করছি, এবং হচ্ছে কোন রোগীর কি অপারেশন, এবং সেই অপারেশনটা কিন্তু আমি থেকে করছি, আমি সামনে থাকছি। কাজে এই ব্যাপারগুলো তো আসলে অনলাইন থেকে পসিবল হবে না। বটেই। ডাক্তার এস এম মনির, আপনার কাছে জানতে চাই যে ওনারা তো বলেছেন আপনি মনে হয় এই খুব সম্প্রতি আসলে ডিগ্রি নিয়েছেন আর কি, মানে আপনি কি কি পড়ে এই জায়গাতে আসলেন, আপনার গল্পটা একটু জানতে চাই। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমএস কমপ্লিট করেছি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি এই সাবজেক্টের উপরেই। তো দীর্ঘ 5 বছরের যে পথ চলা, এই পথ চলায় আমি সবার কথার রেশ টেনে এনেই বলতে চাই যে একাডেমিক এবং ক্লিনিক্যাল এই দুইটার যে কোরিলেশনের যে জায়গা, এই জায়গাগুলোই আমরা আসলে এতদিন ধরে এসেছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন একটা পেশেন্ট নিয়ে আর কি কাজ করি, তখন দেখা যায় যে বিষয়গুলো আমাদের সামনে পেশেন্টদের প্রবলেমগুলো চলে আসে, ওভারি রিলেটেড যদি কথা বলি, পলিসিস্টিক ওভারি, এছাড়া এন্ডোমেট্রিওসিস, ইউট্রাইন কিছু প্যাথোলজি চলে আসে, অ্যাডেনোমায়োসিস, এবং সেই সাথে খুব সম্প্রতি বা রিসেন্টলি যেই জিনিসগুলো দেখা যাচ্ছে, ডিমিনিশ ওভারিয়ান রিজার্ভ বলে একটা কথা আছে, ওভারির যে রিজার্ভ বা ডিম্বাণুর যে পরিমাণ সেই জিনিসগুলো কমে যাচ্ছে। এই ধরনের নানান কিছু দেখা যাচ্ছে। আমরা যদি টিউবের ক্ষেত্রেও আমরা খেয়াল করি, টিউবাল ব্লক আমরা পাই, দুই পাশেই দেখা যাচ্ছে টিউবাল ব্লক অথবা এক পাশে টিউবাল ব্লক। সেই ক্ষেত্রগুলোতে আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচের যে জায়গাগুলো, ল্যাপারোস্কোপি আমরা করি, ক্রোমোপার্টিবেশন করি, বা পরবর্তী যে ট্রিটমেন্ট যদি দেখা যায় এগুলোতেও সফল হচ্ছে না, সেই ক্ষেত্রে আইভিএফ রিলেটেড যে ট্রিটমেন্ট, এই সকল ট্রিটমেন্টের জায়গাগুলোই আসলে এই এফসিপিএস বা এমএস যেটাই আমরা বলি না কেন, এই সাব স্পেশালিটি ডিগ্রিগুলোতে ইন্ডিভিজুয়ালি আর কি শেখানো হয়। ধন্যবাদ। ডাক্তার তাহমিনা আহমেদ, আপনার কাছে জানতে চাই যে কিন্তু যদি আমরা শুধুমাত্র ডিগ্রিধারীদেরকেই ধরি যে ঠিক আছে উনি সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, বাংলাদেশের রোগীদের লোড যেভাবে বাড়ছে, এটি তো আসলে তাদের দ্বারাও কাভার করা সম্ভব না। আমরা যারা ওই অনলাইনে ডিগ্রি নিচ্ছেন বা 1 বছরের বিদেশ থেকে যাই করছেন না কেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েই আমি বলছি যে সেক্ষেত্রে মানে তাদের চিকিৎসা দেবার ধরন আর আপনারা যারা চিকিৎসা দিচ্ছেন এখানে গুণগত মানের পার্থক্য কত বেশি হতে পারে। বা একটা রোগীর ক্ষেত্রে যেমন আমি প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে খুবই সাধারণ একটা সমস্যা নিয়ে হয়তো একটা মানুষ ওই চুয়াডাঙ্গা জেলায় ঘুরছেন, যশোরে ঘুরছেন, ঠাকুরগাঁতে ঘুরছেন, তিনি ঢাকায় হয়তো একটা ভালো জায়গায় এসে হঠাৎ করে 1 মাসের মধ্যে তার প্রবলেমটা সলভ করে ফেললেন। আপনাদের কাছে যে রোগীগুলো আসছে তাদের কাছে এরকম কেমন হিস্ট্রি আপনারা শোনেন বা সেখানে আসলে কি বুঝতে পারেন? আসলে এই যে অনলাইন এবং অফলাইন ডিগ্রিগুলোর কথা আমরা বলছি, এই জিনিসগুলোরও অনেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে। তো এটা আসলে জেনারেলাইজড করা যাবে না। এটা 3 মাসের আছে, 15 দিনের আছে, 6 মাসের আছে। এটা জেনারেলাইজ করে বলা যাবে না যে হ্যাঁ সবই মূল্যহীন বা কোনোটারই ভিত্তি নাই। কিছু কিছু তো অবশ্যই অনেক ভ্যালুয়েবল ডিগ্রি, অনেক, কিন্তু ওই মূল্যমান যেটি তার মধ্যেও তো আপনার যেমন একটা আলোচনা হচ্ছিল যে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করার যে ব্যাপারটা, এখন হচ্ছে ওই যে একটা সাবজেক্টের যে একটা একাডেমিক সিলেবাস থাকে, তারপরে টাইম টু টাইম পরীক্ষা হয়, সাথে সাথে রোগী দেখা হয়, সার্জারিগুলো করা হয়। তো এই জিনিসগুলোর যে একটা পূর্ণাঙ্গ জিনিস, সেই জিনিসটা তো আসলে ওইভাবে করে হয় না।
সেজন্য একটা বন্ধ্যাত্ব রোগী, আমি আমার পেশেন্টদেরকে বলি যে একটা বন্ধ্যাত্ব রোগী আর অন্যান্য রোগীর মধ্যে একটা হিউজ ডিফারেন্স, সেটা হচ্ছে এটা অনেকগুলো স্টেপ পার করে ট্রিটমেন্ট দিতে হয়। আমি ধরেন ইভ্যালুয়েশনে দেখলাম একটা তার ওভারিয়ান টিউমার আছে, অথবা তার একটা ইউটেরাসে একটা টিউমার আছে। প্রথমে কিন্তু আমি তাকে ফার্টিলিটি ট্রিটমেন্ট দিতে পারছি না, আগে আমাকে টিউমারটা রিমুভ করতে হবে, দেন তারপরে আমাকে তার মেল ফ্যাক্টর ইভ্যালুয়েট করতে হবে, দেন আমাকে অ্যাকচুয়াল, কোনো সময় দেখা যায় অ্যাকচুয়াল ফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করতে 6 মাস লেগে যায়। তো এই যে সময়টা, এই সময়টা রোগীকে কাউন্সেলিং করা, প্রত্যেকটা স্টেপ শুরুতেই তাকে বুঝিয়ে বলা, প্লাস খরচ, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমাদের রোগীদের অর্থনৈতিক অবস্থা আসলে এমন থাকে, প্রথমেই তারা মানে পরীক্ষা নিরীক্ষা, খরচ, এইগুলা বিষয়ে। ডাক্তার সীমা, আপনার কাছে জানতে চাই যে আমাদের সেন্টারগুলো যে এই যে তৈরি হচ্ছে, আমরা প্রায় নাম শুনছি আর কি, যে অমুক সেন্টার আজকে হলো, কালকে আরেকটা হচ্ছে। মানে আমার একটি মানে ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা যে এই তৈরি হবার পেছনে অবশ্যই এটা প্রতিযোগিতার বাজারে টিকতে হলে কিন্তু সবাই তার গুণগত মানকেই সামনে রাখছেন, কিন্তু এমনও কি বাংলাদেশে হচ্ছে যে ঠিক আছে এই ধরনের সেন্টার করলে এক ধরনের ভালো বিজনেস, তাহলে আমরাও একটা সেন্টার খুলে ফেলি আর কি, এগুলো প্রবণতা তৈরি হয়েছে কিনা আমি জাস্ট জানতে চাচ্ছি। আসলে ব্যবসায়িক ব্যাপারটা তো অনেক জায়গায় যারা থাকে, সেবা দিচ্ছেন তারা অবশ্যই একটা ব্যবসার মানসিকতাও তো তাদের থাকবেন। এই সেক্টরেও যে নাই আমি বলবো না, অবশ্যই আছে। কারণ মানে কিন্তু এই যে হঠাৎ করে যে অনেক সেন্টার হচ্ছে, মানে হঠাৎ করে অনেক সেন্টারের পেছনে কিন্তু আমি অবশ্যই বলবো ব্যবসায়িক মানসিকতা নেই। আচ্ছা, কারণ হচ্ছে সবার আসলে এটা যে মানে আছে বা নাই সেটা আসলে আমি বলবো না, এটা হয়তো বা আছে আপা, আমরা হয়তো এমন হতে পারে যে উনি সেবা দিয়ে ফিল করি না, মানে সেবা দিয়ে তো ব্যবসা উনি করতেই পারেন, ফিল করি না। কারণ আমরা তো হচ্ছে যারা আসলে জড়িত আছি, আমরা যারা আসছি, আমরা তো আসলে অ্যাকচুয়ালি ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমাদের টার্গেট কিন্তু থাকবে যে আমি সেই সেবাটা দেওয়া, যে সেবাটা দিয়ে আমি একটা ইনফার্টাইল রোগীকে আমি ফার্টাইল করব, এই টার্গেটটা কিন্তু আমার থাকবে। কাজে এই টার্গেট হিসেবে ফুলফিল করতে গেলে কিন্তু আমাকে যা করতে হবে আমার সেন্টারে কিন্তু আমি তাই চাইবো, এবং সেভাবে আমার সেন্টারটা তৈরি করব। এখন অনেকেই হচ্ছে, অনেক সেন্টার কিন্তু তৈরি এখনো হচ্ছে বা হবে। আমি মানে আমাদের যেমন আমি এই সেন্টার তৈরি হওয়াটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, আমাদের ভালো লাগছে যে ঠিক আছে আমরা এটার পিছনে কারণ হচ্ছে কোর্সগুলা, কারণ এই যে বিশেষজ্ঞরা বের হচ্ছে, আমি যেই জিনিসটা ডিগ্রি নিলাম আমি তো এটা প্র্যাকটিক্যালি কাজ করব, এটাও একটা আমার মতে এটাই বড় কারণ। কারণ আগে এই যে এখন 50-60 জন বিশেষজ্ঞ, তারা এই সংখ্যক বিশেষজ্ঞ আর এই ডিগ্রি করা ছিল না, থাকলে হয়তো এই সেন্টারগুলো তৈরি হতো না। একটা সময় ছিল যখন আর কি ইনফার্টিলিটি বা সাব স্পেশালিটি কোর্সগুলাই ছিল না, তো এই কারণে এখন যখন এই কোর্সগুলো চালু হয়েছে, এই রিলেটেড যেভাবে ডক্টর বের হচ্ছেন, সেই ডক্টরদের কাজ করার একটা অপরচুনিটির জায়গা বলি, বা একটা হাইস্ট টেকনোলজি নিয়ে যখন আমি একটা কাজ করতে যাব, এই সেন্টারগুলো জরুরি। এই কারণে আমার কাছে মনে হয় এই সেন্টারগুলো তৈরি হচ্ছে। আপা কি যোগ করতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সেন্টার কিন্তু অনেক তৈরি হচ্ছে এখন। মানসম্মত সেন্টার কয়টা এবং সেখানে আমরা মানে কতটা আধুনিক ট্রিটমেন্ট দিতে পারছি, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, এবং সেখানে সবচেয়ে প্রয়োজনীয় যে পার্সন, সেটা হচ্ছে এমব্রায়োলজিস্ট। এটা কিন্তু আমাদের দেশে আসলে খুবই ক্রাইসিস, আমি বলবো। এমব্রায়োলজিস্ট ছাড়া কিন্তু এটা সেন্টার সম্ভব না। যে ক্রাইসিস আমরা বহু বছর ধরে শুনি, এটা কেন সংকট পূরণ হয় না? এটা কি অনেক কঠিন জিনিস নাকি এটা পারা যায় না? মানে এটার ব্যাখ্যা জানতে চাই। আসলে আমার যেটা মনে হয় যে আমরা আসলে মানে আকৃষ্ট করতে পারছি না হয়তো। আচ্ছা, হ্যাঁ, বা আমি যখন ইনফার্টিলিটিতে ট্রেনিং করলাম বা কোর্স কমপ্লিট করলাম, তখন কিন্তু আমার মধ্যে একটা আগ্রহ হওয়া উচিত ছিল আমি এমব্রায়োলজিস্ট হই, কিন্তু হয়নি। কিন্তু আমার মধ্যে মনে হলো না আমি ক্লিনিক্যাল সাইডটাতেই যাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কিন্তু সে আগ্রহটা, এবং আমার মনে হয় এটা কোর্স থেকে না, এটা হচ্ছে সে ডক্টর হলে বেটার, এবং সেই শুরু থেকে তার মধ্যে একটা মানে একটা আগ্রহর একটা মানে জন্মানোর চেষ্টা করতে হবে, সে একটা হোক, একজন এমব্রায়োলজিস্ট হোক। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের আলাদা কাউন্সিলিং এর একটা ব্যবস্থা থাকা উচিত, আলাদা কোর্সের ব্যবস্থা থাকা উচিত। আমার মনে হয় এমব্রায়োলজিস্ট হিসেবে একটা কোর্স চালু করা উচিত। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, চালু হলে কিন্তু অনেকটা ক্রাইসিস, কারণ অনেকে কিন্তু বুঝে না আমি কি করবো এমবিবিএস পাস করে। সে যদি এমবিবিএস পাস করে মোটামুটি একটা ডিগ্রি নিতে পারে, বা না নিলেও কোনো প্রবলেম নাই। কারণ আমাদের দেশে এখন অনেক এমব্রায়োলজিস্ট আছে যারা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আসছে, অথবা একটা বায়োলজি পাস করেও আসছে, সে নন ডক্টর, ডাক্তার না, এবং অনেক ভালো করছে। এমবিবিএস ডাক্তারই হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমাদের যদি ডাক্তার আসে তাহলে কিন্তু আরো বেটার হবে। কাজে এটা যদি একটা কোর্স চালু হয়, যে আমাদের এমবিবিএস করার পরই একটা কোর্স চালু হয়ে গেল, আমার মনে হয় ক্ষেত্রে অনেক। কারণ আমাদের এত সেন্টার হচ্ছে এখন, সরকারিভাবেও কিন্তু এখন হবে, কিন্তু আমাদের কিন্তু এমব্রায়োলজিস্ট নাই, সরকারি সেক্টরেও নাই। আমি একটু আসবো ডাক্তার এস এম মনির, আপনার কাছে জানতে চাই, যেমন আপনি একটা প্রাইভেট সেন্টারে কাজ করছেন, আপনারা হয়তো সরকারিতে আছেন, আবার প্রাইভেটেও কাজ করছেন, কিন্তু এই সেবাটা কি দিনে দিনে ঢাকা মেডিকেল কলেজে যেমন আমরা দেখলাম যে ওই যে সফলতা, আমরা তো
আইভিএফ এর সফলতা দিয়ে আবার প্যারামিটার মানে একটা মাপার চেষ্টা করি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে চেষ্টা করছি। আপনি সরাসরি হয়তো ডিগ্রি নেবার পরে হয়তো একটা প্রাইভেট জায়গায় কাজ করছেন, মানে এটা কি আসলে সরকারি হাসপাতালের নাগালের বাইরে চলে যাচ্ছে কিনা চিকিৎসাটা, আপনার কাছে কি মনে হয়? সরকারি হাসপাতালের নাগালে বাইরে চলে যাচ্ছে বিষয়টাকে আমি আসলে এভাবে ব্যাখ্যা করতে চাই না। তার কারণ আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজে আইভিএফের সফলতা, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখানেও আইভিএফের সফলতার যে জায়গাগুলো সেটা একটা বিষয়, হাতে গোনা হলেও যে আরেকটা ক্ষেত্র যে আইভিএফের প্যারামিটার দিয়েই আমি একটা ইউনিভার্সিটি একটা মেডিকেল কলেজকে জাজ করব, বিষয়টা আসলে এরকম না হওয়াটাই বেটার। তার কারণ সব পেশেন্টদের জন্য আইভিএফ লাগে বিষয়টা এরকম না। ইনফার্টিলিটির আরও একটা বড় জায়গা আছে যেটা আমরা সাবজেক্টটার নামই বলছি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি। এই ধরনের পেশেন্টও অনেক আছে। এই পেশেন্টগুলোকেও কিন্তু এই সরকারি যে হাসপাতাল বা ইউনিভার্সিটি দ্বারা চমৎকার সেবা দিয়ে যাচ্ছে। এবং তার পরবর্তী যেটা এই সাবজেক্টটার প্ল্যান অফ ট্রিটমেন্ট যেটা অনেকখানি ভ্যারিয়েশন, যে জায়গাটা আমরা প্রথমে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিই, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট বা তার পরবর্তী ট্রিটমেন্ট এগুলো ফেল করলে আমরা আইওআই নামে আরেকটা জায়গায় যাই যেটাকে আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলি। তার পরবর্তীতেও যদি কোনো পেশেন্টের প্রয়োজন হয় তখন আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের এই জায়গাগুলোতে আমরা আসি। তো সকল ক্ষেত্রেই বিশেষ করে টারশিয়ারি ট্রিটমেন্ট প্ল্যান বা যেটাই হোক না কেন একটা হাইয়েস্ট ফ্যাসিলিটি বা ল্যাব টেকনোলজি এই জিনিসগুলো সমৃদ্ধ হলে সে জায়গাগুলোতে কাজ করা মানে সহজ হয় এবং সুবিধাজনক। আমি এই কোশ্চেনের সঙ্গে একটু অ্যাড করতে চাচ্ছি সরকারি হাসপাতালের ব্যাপারটা। সরকারি হাসপাতালে কোন পেশেন্টগুলো আসছে, আপনি যদি সেই হিসাবটা নেন যে কোন পেশেন্ট আসে রেফার্ড কেস, এবং রেফার্ড কেস যেগুলো আসে সেগুলো কিন্তু বেশিরভাগই তার প্যারামিটার ভালো থাকে না, হয়তো তার রিজার্ভ এতটাই কম। আমরা কিন্তু বেশিরভাগ পেশেন্ট আপাও বলতে পারবেন, আমরা কিন্তু বেশিরভাগ পেশেন্ট যেগুলো পাই এগুলো হচ্ছে সাকসেস রেট আসলেই খারাপ হওয়ার মতো, দেখা যায় ওভার অ্যান্ড রিজার্ভ নাই। হ্যাঁ, তারপরে একটা মেল ইনফার্টিলিটি আসছে, যেহেতু খারাপ আসছে, রেফার্ড কেস আসছে, তাহলে তার সর্বোচ্চ ট্রিটমেন্ট তো সরকারি হাসপাতালে বা দিতেও পারছে না। আমি যতটুকু সম্ভব, আমি কিন্তু বলবো না ঢাকা মেডিকেলের ফ্যাসিলিটি নাই, অবশ্যই আমার আইভিএফ এর ফ্যাসিলিটি আছে, আমার এমব্রায়োলজিস্ট আছে, আমার হচ্ছে রিয়াজেন্ট আছে, আমার ল্যাব ফ্যাসিলিটি আছে, কিন্তু আমার পেশেন্ট প্যারামিটার ভালো না, সেটা বলতে চাচ্ছি। আমার রিজার্ভ নাই, আমার হচ্ছে ডিম্বাণুর পরিমাণ কম। আমি আপনার কথা বুঝেছি, আমি তারপরেও আসছি বিস্তারিত আলোচনা করতে। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ। ডাক্তার তাহমিনা আহমেদ, আপনি বিরতির আগে যোগ দিতে চাচ্ছিলেন যে সব থেকে খারাপ রোগীরা সরকারি হাসপাতালে আসছে, কিন্তু সরকারি হাসপাতালকে আমরা আবার দেখছি যে সে অন্য একটা সেন্টার যেমন তার সফলতা দেখাচ্ছে যে আমি এতগুলো আইভিএফ কমপ্লিট করেছি, এত রোগীকে দেখছি, এতজন সফল হয়েছে, সেটি সরকারি হাসপাতাল ওই খারাপ রোগীকে নিয়ে আসলে কি করতে পারছে? এটা আমি একটু কম্পারেটিভলি ভালো বলতে পারবো আশা করছি, এই কারণে যে আমি ঢাকা মেডিকেল কলেজে কোর্সে ছিলাম, ওখানকার ফ্যাসিলিটি জানি। আর পাশ করার পরে বন্ধাত্ব বিশেষজ্ঞ হিসেবে এখন আপনাকে বলেছিলাম যে পোস্ট ক্রিয়েশন হয়েছে আমাদের, তো আরইআই এর ইনফার্টিলিটি যেটা রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজির সহকারী অধ্যাপক হিসেবে আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তো ওখানে আসলে পূর্ণাঙ্গ বিভাগ এখনো তৈরি হয়নি, আমি ওটা নিয়ে কাজ করছি, আজকেও আমি কাজ করে আসলাম, কাজ করছি যে আমরা ডিপার্টমেন্টের অনুমতির জন্য কিছু প্রসিডিউর, সরকারি প্রসিডিউরগুলো এত বেশি সময় সাপেক্ষ এবং এই জিনিসগুলি গভর্নমেন্টের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ওনারা প্রায়োরিটি দেন, যেমন জনসংখ্যা যেই দেশে বেশি সেই দেশে আসলে ইনফার্টিলিটির গুরুত্বটা কম। কিন্তু যখন আমরা একজন ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করি তখন আমার কাছে ওই রোগীর যে বাচ্চা হচ্ছে না, ওই কাপল, ওই ফ্যামিলি, ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটাই আমাকে সলভ করতে হবে। তো এখন আমরা আউটডোর করছি, আমরা অপারেশনগুলো করছি, কিন্তু পূর্ণাঙ্গ আলাদা বিভাগ নাই সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো এই বিভাগ করার জন্য যেই জায়গা প্রয়োজন, এই যে মুনিরা বললো একটু আগে আইওআই, আমাদের আইওআই এর জন্য আমরা একটা ছোট রুমও খুঁজে পাচ্ছি না, কোনো স্থান ফাঁকা নাই। মনে করেন আপনার হাসপাতালে নাই, কিন্তু যে হাসপাতালে আছে, হ্যাঁ, তো যেই রোগীগুলো যখন আইওআই, হ্যাঁ, যেটা ঢাকা মেডিকেলেতে আইওআই হচ্ছে রেগুলার, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে, তো আমরা যেই রোগীগুলো সলিমুল্লাহ থেকে আমরা যেটা করছি, যেগুলো আইওআই পর্যন্ত চলে যাচ্ছে, ওভুলেশন ইন্ডাকশন ফেল করছে, তখন আমরা তাদেরকে রেফার করছি যে ওখানে যাও। রেফারেল সেন্টার তো আছে এবং ধীরে ধীরে অতি শীঘ্রই বড় বড় মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ এমনও হয় যে মনে করেন একটা আইভিএফ সেন্টার বা ইনফার্টিলিটির একটা সেন্টার যেরকম রিলেন্টলেসলি অনেক সময় ধরে একটা সফলতা নিয়ে আসছে, সরকারি হাসপাতালের যে টাইমিংয়ের যে সমস্যা, যে ঠিক আছে এই যে 9টা 2টা বা 3টা, মানে ওইখানে কোনো ডিসরাপশন হয় কিনা, কি মনে হয়?
টাইমিং তো অফিস আওয়ার বা প্রাইভেট সেন্টারেও সবাই এক বেলাই চেম্বার করছে বা ওইটা অফিস আওয়ার, কিন্তু সেখানে তো আপনার আমার অন্য কাছে জনবলগুলো তো আবার পুরো সার্বক্ষণিক মনিটরিং এর আমার ভিতরে কাছে আছে। যেটা মনে হয়েছে আইভিএফটা একটা ব্যয়বহুল পদ্ধতি। এটা আসলে বিপুল সংখ্যক রোগীর জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এত পরিমাণ গভর্নমেন্ট যেই ইনজেকশনগুলো লাগে, একটা রোগীর এই যে ডিওআর ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ হলে লাখখানেক টাকার ইনজেকশন লাগে, তো সেখানে সেই একটা রোগীকে পুরো ফ্রি ট্রিটমেন্ট দেওয়া তো সম্ভব নয়। ফ্যাসিলিটিসগুলো হয়তো আমরা দিলাম, আমাদের ল্যাব সেট আপ থাকলো, এমব্রায়োলজিস্ট থাকলো, আমরা যারা করছি আমরা থাকলাম, ফার্টিলিটি স্পেশালিস্ট থাকলো, কিন্তু এর সাথে তো রিয়েজেন্ট লাগে, এর সাথে ইনজেকশন লাগে, গভর্নমেন্ট তো চাই যে সরকারি ফ্যাসিলিটিসে কত বেশি মানুষকে আমি সেবা দিতে পারি, সেবা দিব, স্পেশাল সেবাটা ওইভাবে দিতে চায় না গভর্নমেন্টের। এটা একটা বড় প্রতিবন্ধকতা সরকারি। এখানে হচ্ছে যে যেমন ইনজেকশন কিন্তু সরকার দিচ্ছে না, এবং এত বিপুল পরিমাণ দামি ইনজেকশন লাগে এটা পেশেন্টকে কিনতে হয়, কিন্তু আদার যে কস্ট সেটা কিন্তু অনেকটা কমে আসে, যার কারণে দেখা যায় প্রায় 50% চলে আসে একটা আইভিএফ কস্ট যেটা বাইরে হয়। আমি বলবো না যে ঢাকা মেডিকেলে ফ্রি, কিন্তু সেটা যদি হতো, আপনি যদি রেগুলারলি যদি আপনি করতেন, তখন তো মানুষ হয়তো ওই অর্ধেক খরচ যে কমে যাচ্ছে তার কারণে কিন্তু সরকারিতে ভিড় করছে এখনো কিন্তু সিরিয়াল অনেক সিরিয়াল। এবং আরেকটা যেটা আপনি বললেন যে ম্যান পাওয়ার কিন্তু থাকে। আমরা যখন আইভিএফ হতো তখন কিন্তু আমাদের রোস্টার ডিউটি থাকতো, ডক্টরদের মধ্যেও থাকতো, প্লাস ইভেন রাতের ইনজেকশনের যে টাইমিং, ইনফার্টিলিটি প্রতিটা ট্রিটমেন্ট কিন্তু টাইমিং, আমার ইনজেকশন কয়টায় পাবে সেই রাত 2টাই দিতে হবে আমাকে, কোনোভাবে কিন্তু আমাকে সেই রাত 2টা অবশ্যই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাই। ওটা আমি যেহেতু ঢাকা মেডিকেলে ছিলাম ওইটা আমি বলতে পারবো, এইভাবে দেওয়া হচ্ছে ঢাকা। আপনি ভালো বলতে পারবেন, একটু যদি বলেন। আমরা ব্যাচ করে আমরা কোন পেশেন্টগুলো আমাদের আইভিএফে যাচ্ছে এইরকম ব্যাচ করে আর কি আমরা তাদেরকে সিলেক্ট করতাম পেশেন্ট প্রোফাইল দেখে, তার পরবর্তীতে ইনজেকশন এবং এই টাইমিংটা এবং আমাদের যেখানে যে বিষয়গুলো থাকে ডিউটিগুলো সরকারি জায়গাগুলোতে মর্নিং ইভিনিং নাইট এভাবেই থাকে, তো এই কারণে তাদের ইনজেকশন পাওয়ার ক্ষেত্রে যেই যখনই প্রয়োজন হোক না কেন সেক্ষেত্রে বেগ পেতে হয় না। কিন্তু আমি এটাও জানতে চাই এর সাথেই, মনে করেন আপনি বাংলাদেশ মেডিকেলে সেবা দিচ্ছেন, আবার বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে আপনি চেম্বার করছেন, বা মানে এই দুইটার মধ্যে কি গ্যাপ দেখেন? সরকারি হাসপাতাল হিসেবে, মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আমি বলছি, তার তো নিজস্বতা কিছু সীমাবদ্ধতা আছে। ওই জায়গাতে কোন গ্যাপের কারণে আসলে এই ফ্রিকোয়েন্সিটা বাড়ছে না সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, এটা কি মনে হয়? এই ক্ষেত্রে যে বিষয়টা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তার সকল শিক্ষক এবং সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা আমাকে মেইনলি গড়ে দিয়েছেন। তারা আমাকে যে জিনিসটা গড়ে দিয়েছেন তার পরবর্তী যে নারিশমেন্টের যে জায়গা বা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার যে জায়গা, সে জায়গাগুলো আমি আসলে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে সেটা ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ পেয়েছি। সেই প্রযুক্তিগত সীমাবদ্ধতা কি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজে আছে কিনা? সরকারি সকল সেক্টরে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতার জায়গা থাকে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে একটা প্রপার ল্যাব ফ্যাসিলিটি, এবং একটু আগে সবাই বলছিলেন যে দক্ষ এমব্রায়োলজিস্টের যে জায়গা, সেই জিনিসগুলা একসাথে যখন হয় এই কোরিলেশন বা এই মেলবন্ধনটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ ডাক্তার তাহমিন আহমেদ। আমি একটি বিষয় জানতে চাই যে দেখেন যে এরকম কথা শোনা যায় রোগীদের পক্ষ থেকে, আবার কোনো সেন্টার হয়তো অন্য সেন্টার সম্পর্কে বলছেন, এরকমও শোনা যায় যে একটা সেন্টার হয়তো হয়েছে যে তার মূল লক্ষ্য উদ্দেশ্য তিনি আইভিএফ কেন্দ্রিক বেশি ফোকাসড। মানে বাণিজ্যিক কথাটা আমি এই কারণে প্রথমে আনলাম যে ঠিক আছে আমি সত্যিকার অর্থে সেবাটা দিচ্ছি, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু আমার ফোকাসটা হচ্ছে যে না ঠিক আছে আমি এই ছোট ইস্যুতে খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছি না, কারণ এখানে একটা বিজনেসের একটা মজার জায়গা আছে আর কি। সেটাও হচ্ছে কিনা কি মনে হয়? আপনি খুব পজিটিভলি আগে বলেছেন, আমি এটা একটু স্পেসিফিক জানতে চাই। হ্যাঁ, এটা আমার ভাবনার কারণ আমার নিজেরও একটা সেন্টার আছে, সেজন্য এটা তো আমি সব দিক থেকে চিন্তা করেছি সেন্টার করার আগে, এবং এখন 3 বছর ধরে সেন্টারটা চালাচ্ছি, সেজন্য আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো ফেস করছি। এখানে এই যে আপনি ব্যবসায়িক দিকটা বললেন, এটার কথাটা এসছে এই কারণে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে এবং অন্যান্য অনেক জায়গায় শুধু আইভিএফ সেন্টার, সেখানে কিন্তু আমাদের কিছুদিন আগে যে মেলা হচ্ছিল যেটা আমাদের প্রতিবেদনের মাধ্যমে বন্ধ হলো, ওখানেও কিন্তু যাদের সাথে আমরা কথা বলেছি রোগী, ওনারা বলছেন যে হ্যাঁ আসেন আইভিএফ করতে হবে, আসেন আইভিএফ করতে হবে। রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি মিন্স নট অনলি আইভিএফ, এটা ইট ইনক্লুডস, একটু আগে মনিরা বলেছিল, অল টাইপ অফ ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। আমরা যারা বিশেষজ্ঞ হয়েছি আমরা কিন্তু একটা মেল এবং একটা ফিমেল, এখানে দুজন পার্টনার, তাদেরকে ইভ্যালুয়েট করা, তারপরে প্রত্যেকটা কন্ডিশন যে তার প্রবলেমটা কোথায় সেটা আইডেন্টিফাই করা, তারপরে ওই অনুযায়ী সেটা ট্রিটমেন্ট করে যাওয়া। আইভিএফ তো সব রোগী লাগছে না,
কিন্তু এর আগ পর্যন্ত 10-12% হয়তো হবে এরকম না আইভিএফ লাগে। তো আপনার এই 10% আইভিএফ লাগে যেই পুরা ইনফার্টাইল জনগোষ্ঠীর, সেখানে আপনি বাকি 90%কে আপনি হাইলাইটই করবেন না, ওইটার সাকসেস রেটই বলবেন না, কিন্তু অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে আমাদের ইনফার্টিলিটি সেক্টরগুলোকে আপনি একটু নিচু চোখে দেখার চেষ্টা করবেন, এটা তো হবে না। আপনি যে প্রসঙ্গ তুলেছেন আমি এটার একটা সীমা আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা বলছি যে দেশেই বন্ধাত্বের সর্বাধুনিক চিকিৎসা, কিন্তু কোনো কোনো ফ্যাক্টরের কারণে আমার দেশের রোগীরা তাদের যাওয়া প্রয়োজন বা যেতে হচ্ছে, যেটা বাংলাদেশ কাভার করছে না, ওই গ্রুপটা কারা যাদের আইভিএফ বা অন্যান্য বড় ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ঠিক আছে বাংলাদেশ আমার জন্য স্যুট করছে না আর কি, সেটি কোন ফ্যাক্টরগুলো? আসলে আইভিএফ এর সাকসেস তো আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন একটা এজ কিন্তু একটা ব্যাপার। সেদিনও যেমন একটা পেশেন্ট এসছে, তার 42 ইয়ার্সে সে আইভিএফ করে বেবি নিতে চাচ্ছে, কিন্তু 42 ইয়ার্সে কিন্তু আমার তার রিজার্ভ, যেটা আমরা বলি ডিম্বাণুর রিজার্ভ, সেটা অবশ্যই কম। কিন্তু এখানে আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন করি, এই যে আপনি বলছেন যে 42 বছর আসলে সম্ভব না, আমরা কি রেজাল্টে তাকে বলে ফেলছি কিনা, নাকি তাকেও আমরা ঘুরাই ফিরে ট্রিটমেন্ট দিয়ে সময় পার করছি? এটা হচ্ছে এটা যে সীমা যেটা বললো যে বয়সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফিমেল ফ্যাক্টরের প্রতি মানে হ্যাঁ, আমরা কখনোই রোগীকে নেগেটিভ কথা বলবো না, বলি না। আইভিএফ এর এক নাম্বার ট্রিটমেন্টের এক নাম্বার পোর্শনই হচ্ছে কাউন্সেলিং। আমি কিন্তু প্রথমে পেশেন্টকে কাউন্সেলিং করছি যে আপনার সাকসেস কেমন হতে পারে, আপনার যেহেতু এজ এত, আপনার ডিম্বাণু এমন হতে পারে, ডিম্বাণু কোয়ালিটি কোয়ান্টিটি সব তাকে বলবো, এবং তার যে সাকসেস কম সেটা আমি অবশ্যই তাকে বলবো, কারণ আমি বলবো না যে আপনার হবেই, এটা কখনোই সম্ভব না। নরমাল পেশেন্টেরই নরমাল এজেই আপনি যেমন এটা আপনার নলেজের কারণে সহজে বলে দিতে পারলেন, এটা আপনার হাতে না এসে হয়তো ওই যে যারা ট্রেনিং করছেন বা হয়তো অল্প পড়েছেন তাদের কাছে হয়তো গেল, তিনি কি এটা নিয়ে আবার এই ঘষা মাজা করে আসল বিষয়টা বুঝতে পারছেন? এটা তো আসলে ডিপেন্ড করছে আমার মন মানসিকতা, হ্যাঁ, আমার বিবেক, আমি কি করব। আবার তো আমি নাও বুঝতে পারি, নাও বুঝতে পারি, এটাও হতে পারে। একটা হচ্ছে ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। তো এখন ফার্টিলিটি স্পেশালিস্টদের ভিউ আমাদের মানে অলমোস্ট সেম সবার, কিন্তু যারা ফার্টিলিটি স্পেশালিস্ট নয় তার ক্ষেত্রে সে কিন্তু তার যতটুকু সীমারেখা ওইটুকু পর্যন্ত ট্রিটমেন্ট দিবে, এবং এতে কি হবে, সময়টা আরো নষ্ট হবে এবং তার সাকসেস রেট কমে যাবে আলটিমেটলি। মুজাহিদ শুভ ভাই, আমি এর সাথে একটা অংশ যোগ করতে চাই, কার জন্য সাকসেস রেট কতটুকু এবং তার জন্য আদৌ পসিবল কিনা, আমার এই অংশটুকু তাকে স্পেসিফিক্যালি বলে দেওয়াটাই ট্রিটমেন্টের একটা পার্ট। অবশ্যই যে কাউন্সেলিং যেটা আপনি বললেন যে বাইরে যাওয়ার, এটা কিন্তু একটা এজ কিন্তু বললাম, আরেকটা যেটা বললাম যে এখন কিন্তু কম এজ, আমরা কিন্তু প্রচুর পাচ্ছি, আমি জানি না এটা কেন, একটা হতে পারে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে, আমাদের ফুড হ্যাবিট হতে পারে, খাবারের ভেজাল হতে পারে, 30 থেকে 35 এর মধ্যেই এখন ডিম্বাণু কমে যাচ্ছে, এবং আগে যেটা বলা হতো না 35 এর পরে, এখন কিন্তু 35 এখন 25 থেকে 35 এ অনেক কম। ডিম্বাণু যখন কম থাকবে তখন কিন্তু তাকে আমার সাকসেস অনেক কম হবে, এবং এখানে এই ক্ষেত্রে এমন একটা পরিস্থিতিতে পর্যায়ে আসে যে আমার ডোনার যে ডিম্বাণু বা ডোনার যে এগ, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু ডোনার এগের ফ্যাসিলিটি বা ডোনার এগের এটা কিন্তু আমাদের দেশে সম্ভব না। এক নম্বর হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রি, এটা কোনো মুসলিম কান্ট্রি। ডোনার এগের বিষয়টা আমি আরো সহজ বাংলায় জানতে চাই, মানে হচ্ছে যে অন্য কারো ডিম্বাণু নিয়ে থার্ড পারসন, মোট কথা এখানে থার্ড পারসন থাকবে। হ্যাঁ, আমার হাজবেন্ড, যেখানে শরীয়ত সম্মত বাধা রয়েছে, আমি শরীয়ত বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের দেশের লিগ্যাল কিনা, হ্যাঁ, যে আমাদের দেশ তাকে লিগ্যাল হিসেবে নিল কিনা, আমাদের দেশ কিন্তু এটাকে লিগ্যাল হিসেবে নেয়নি যে থার্ড পারসন আসবে। আপা যেটা বলতেছেন, আমি বলতে চাচ্ছিলাম যে বিবাহিত স্বামী এবং স্ত্রী তাদের ওন নিজস্ব ডিম, যেটা আমরা এগ বলছি বা ওভাম বলছি, আর বীজ সিমেনে যে স্পার্মটা থাকে, বিবাহিত এবং তাদের দুইজনের যে জিনিসগুলা আছে যা আছে ওইটুকু দিয়ে যতটুকু ট্রিটমেন্ট পসিবল করা যায়, যদি না হয় তাহলে হবে না, না হলে হবে না। আমি আমার রোগীদেরকে এভাবেই কাউন্সেলিং করি যে আপনার এই প্যারামিটার আছে, এটা দিয়ে এই ট্রিটমেন্ট সম্ভব, এতটুকু একটা রেঞ্জ বলি আমরা যে সাকসেস রেট এতটুকু হতে পারে, এবার এটাই হচ্ছে ট্রিটমেন্ট। মানে যখন হবে না তখন তিনি চাইলে গোপন করে কারো সহযোগিতায় বাংলাদেশেও সেটি করতে পারেন, হ্যাঁ করতে পারেন যদি তারা মানে তারা যদি এটা এলাও করে, আর না হলে তিনি দেশের বাইরে ওটা জেনে শুনেই সেই অবৈধ কাজটি করতে পারেন। আমাদের দেশে আসলে কোথাও হচ্ছে কিনা আমরা কিন্তু সেটা তো জানেন না, কিন্তু আমি বললাম যে মানে এটা এইভাবে হতে পারে আর কি, মানে আমি শুনেছি হয় বা আমি পেশেন্টও পেয়েছি হয়, কিন্তু এটা হয়তো ওইভাবে প্রকাশিত হয় না। কিন্তু কেন, এটার একমাত্র কারণ আমাদের কোনো এআরটি ল নাই, যেটা অন্যান্য দেশগুলোতে আছে,
যেটা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক। এটা সম্পূর্ণ চিকিৎসার একটা আলাদা ইয়েতে। আমি সেমিনারে গিয়েছি, ইন্ডিয়াতেও একটা কনফারেন্সে গিয়েও দেখেছি, ওরা খুব স্ট্রিক্টলি, ওদেরও কিছু সারোগেসি নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। এমনও তো হতে পারে যে স্বামী স্ত্রী জানলেনই না, সেন্টার হয়তো তাকে এরকম হওয়ার সম্ভাবনা আসলে কোনো ভালো মানসম্মত সেন্টারে হওয়ার কথা না। হচ্ছে না, দেশের বাইরে তো এটা নিয়ে তো কোনো ঝামেলা দেশের বাইরেও যারা ভালো সেন্টার এটা করবে না, হওয়ার সম্ভাবনা কম। কারণ এই জিনিসগুলি ইন্ডিয়াতে তো, তারপর হচ্ছে ব্যাংককে, এসব জায়গায় এআরটি ল আছে, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, কে কতটুকু করতে পারবে সেটা ল আছে। কাজেই কেউ যদি আইন ভায়োলেট করে সেটা কিছু করার নাই। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার এস এম মনির, আপনার কাছে জানতে চাই যে আমরা মাসব্যাপী পিসিওএস মান্থ আমরা পালন করছি। এখানে এবার দেখছি গাইনোকোলজিস্টদের পাশাপাশি প্রচুর আলোচনা করছেন, এন্ডোক্রিনোলজিস্টরা আলোচনা করছেন এই বিষয় নিয়ে, যেহেতু তাদের এখানে বিরাট রোল আছে। আমি জানতে চাই যে যাদের পিসিওএসের সমস্যা আছে তারা কতটা বাধাপ্রাপ্ত হন এবং এই সমস্যা খুব সহজেই সমাধান করা যায় কিনা। খুব চমৎকার একটি আলোচনা বা খুব চমৎকার একটি প্রসঙ্গ আপনি এই মুহূর্তে এনেছেন। সেপ্টেম্বরকে আমরা বলি পিসিওএস সচেতনতা মাস। তো এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই অংশটুকু আমরা খুব রিসেন্টলি ব্যাপক হারে বেড়ে গিয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে রিপ্রোডাক্টিভ এজ এই বয়সটাতে তখন তাদের পলিসিস্টিক ওভারির এই অংশটুকু থাকে। মিনিস্ট্রুয়াল ইররেগুলারিটি থেকে শুরু করে ওবেসিটি, হার্সুটিজম, তারা অনেকে আমাদের কাছে এই কমপ্লেনগুলো নিয়ে আসেন। যখন দেখা যায় যে রিপ্রোডাক্টিভ এজে যখন তারা আসছেন তখন তারা সাবফার্টিলিটির এই কমপ্লেনগুলো করেন। আমরা ওবেসদের ক্ষেত্রে অপটিমাইজেশনের কথা বলছি, লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে। কিন্তু শুধুমাত্র যে ওবেসদেরই হয় এটাও কিন্তু না, দেখা যায় আমরা লিন পিসিও পাই। তো সেই ক্ষেত্রে কার জন্য কোন ট্রিটমেন্টটা, যে মানুষটা মিনিস্ট্রাল ইরেগুলারিটি নিয়ে আসলো তার সাইকেলটা ঠিক করা, যে আমার কাছে আসলো সাবফার্টিলিটির কমপ্লেন নিয়ে তাকে আমি সেই প্ল্যান অফ ট্রিটমেন্টে চলে যাব, এই জিনিসগুলো আর কি ফোকাস হচ্ছে এবং এই জিনিসগুলো নিয়ে বারবারই কথা উচ্চারিত হচ্ছে। ডাক্তার তাহমিনা আহমেদ, আপনার কাছে জানতে চাই যে পিসিওএস কত অংশ জুড়ে বন্ধ্যাত্বের, মানে ফ্যাক্টর কতটুকু হয় বা ট্রিটমেন্টে আসলে এই সমস্যা কতটুকু সমাধান করা যায়? এটা 25 থেকে 30% এভারেজ বা 100-র মধ্যে বিরাট ফ্যাক্টর। হ্যাঁ, যদি 100টা ইনফার্টাইল পেশেন্ট দেখেন 25, 30 বা 35 ম্যাক্সিমাম। কিন্তু আসার কথা যেটা, যে পিসিওএস যতগুলো ফ্যাক্টর আছে ইনফার্টিলিটি, তার মধ্যে সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে পিসিওএস। আচ্ছা, মনিরা যেটা বললো যে ইন্ডাকশন দেওয়ার যে প্রসেস যেটা, সেই জিনিসটা এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে, নলেজের উপরে নির্ভর করে, প্লাস আমাদের যেই পড়াশোনা বা রুগী দেখা, এই জিনিসগুলি যে আমরা করে করে দেখে আসছি, সেই থেকে আমরা আসলে দিনে দিনে আমরা নিজেরাও পরিপক্ক হচ্ছে এবং এই জন্য সাকসেস রেট অনেক বেশি। এই যে ওজন কমানোর কথাও বললো, যে ওজন কমানো, এটা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন কথাটা খুব সুন্দর, কিন্তু এটা বাস্তবে পরিণত করা খুবই কঠিন। ডাক্তার সীমা, আপনার কাছে জানতে চাই যে এই সেন্টারের প্রসঙ্গে আবারও একটু আসি, যে সেন্টারের নামগুলো আমরা দিচ্ছি হচ্ছে অমক আইভিএফ সেন্টার, মানে যদিও পার্সেন্টেজের দিক থেকে আইভিএফ কম মানুষের লাগছে, কিন্তু সেন্টারের নাম হয়ে যাচ্ছে আইভিএফকে কেন্দ্র করে, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা। কিন্তু আমার জানার বিষয় হচ্ছে যে এই আইভিএফ একটা মানুষ যখন করতে যায় তখন তো তিনি নিশ্চিতভাবে জানেন এটি সফল হতেও পারে, নাও হতে পারে। মানে এটি কত ক্ষেত্রে ফেল করে, এটার মানে এই সাকসেস রেটটা বাড়ানোর উপায়টা আসলে কি, বা মানে এটা মানে আনপ্রেডিক্টেবল কিনা, মানে এই জায়গার গল্পটা জানতে চাই। কারণ রোগী কিন্তু খুব কনফিউশনের ভিতরে থাকে যে আমি পুরো সাইকেল এত লাখ টাকা খরচ করার পর আমি একটা শূন্য রেজাল্ট নিয়ে আমি আবার নতুন করে শুরু করলাম। এটা একটা খুবই মানে অস্বস্তিকর একটা ব্যাপার আর কি, জানতে চাই। কিন্তু মানে আগেও বলেছি আলোচনার যে আইভিএফ এর সাকসেস কিন্তু কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। অবশ্যই, কাজে যখন আমার কাছে একটা রোগী আসবে, বন্ধ্যাত্বের পেশেন্ট যখন আসবে, তখন কিন্তু তার হিস্ট্রি নিয়ে আমাকে বুঝতে হবে তার এই ফ্যাক্টরগুলোর মধ্যে তার পজিটিভ, মানে তার হচ্ছে সাকসেস ভালো হওয়ার মতো ফ্যাক্টর কয়টি আছে। যেমন আমি একটা কিন্তু এজ বলেছিলাম, আর হচ্ছে ডায়াগনোসিস। যেমন আপা কিন্তু বললেন পিসিও। এখন যদি কোনো পেশেন্টের পিসিও নিয়ে আসে, তার হচ্ছে সব ট্রিটমেন্ট, পিসিওর ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফ বলি থার্ড স্টেজ ট্রিটমেন্ট, মানে লাস্ট ট্রিটমেন্ট। এবং হচ্ছে যে যখন একটা পিসিও পেশেন্ট যখন আইভিএফ এর জন্য আসবে, তার কিন্তু সাকসেস মোরলেস বেটার। হ্যাঁ, যে সব ডিজিজের মধ্যে পিসিওর সাকসেস বেটার। হ্যাঁ, এটা একটা যে কোন ডিজিজ। এখন কেউ যদি আমার কাছে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ নিয়ে আসে, যার ডিম্বাণুই নাই,
সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না তার সাকসেস রেট ভালো। কাজে এটা কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, অবশ্যই মানে ডায়াগনোসিসের উপরে ভ্যারি করবে যে তার কার কত। কাজে আমরা কিন্তু ওইভাবে ইন্ডিভিজুয়ালি তাকে বলি। মানে এখানে আসলে ইস্যুটা সেন্টার না, ওই ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত। সেন্টারও অবশ্যই একটা ব্যাপার, যেমন হচ্ছে যে আপনার একটা সেন্টারে সব ধরনের ফ্যাসিলিটি আছে। একজন দক্ষ, আমরা কিন্তু সবসময় বলি একজন দক্ষ এমব্রায়োলজিস্ট, হ্যাঁ, তার হাতেই কিন্তু একটা ল্যাবের সব কিছু ডিপেন্ড করে। সেই কিন্তু মানে আমার আইভিএফ এ যতই আমি ট্রিটমেন্ট দিই না কেন, একজন দক্ষ এমব্রায়োলজিস্টের ভূমিকা কখনোই অস্বীকার করা যাবে না, কারণ ল্যাবের পুরো দায়িত্বটাই তার। কিভাবে ল্যাবে এই ডিম্বাণুগুলো সে কালেক্ট হওয়ার পর কিভাবে সে প্রসেস করছে, কিভাবে সে এমব্রায়ো তৈরি করছে, হ্যাঁ, এটা তারপরে সেটাকে সে কিভাবে প্রিজার্ভ করছে, কিভাবে এটা আমরা ট্রান্সফার করছি। এমব্রায়োলজিস্ট এমনি চিকিৎসক, এমব্রায়োলজিস্ট এই সংখ্যাটা কেমন? আর হচ্ছে যে তিনি চিকিৎসক নন কিন্তু এমব্রায়োলজিস্ট হয়েছেন, মানে ওভারঅল সংখ্যা কেমন? আসলে আমাদের দেশে এমব্রায়োলজিস্টের সংখ্যাই কম, এবং এই আইভিএফ সেন্টারগুলো হচ্ছে এই ক্রাইসিসটাতেই ভুগছেন যে আইভিএফ সেন্টার করতে চাচ্ছেন কম, কিন্তু কাজেই এইখানে হচ্ছে আর চিকিৎসক এমব্রায়োলজিস্টের সংখ্যা আরো কম। আচ্ছা, আমি যদি আমাদের অংশের কথা বলি, 8 থেকে 10 জন ডক্টর এমব্রায়োলজিস্ট আমাদের সেন্টারে কাজ করছেন, ওখানে অল আর ডক্টর। তো যে বিষয়টা দেখা যায় যে সবাই এমব্রায়োলজিস্ট, মানে আপনাদের সেন্টারে কাজ করছেন, আমাদের সেন্টারে যারা কাজ করছেন। মানে তাহলে আর আরেকটা কোশ্চেন যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন, বেশি হওয়ার কথা। হ্যাঁ, আরেকটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করছিলেন যে আইভিএফ এর যে সাকসেস রেটের যে জায়গাটা, আমি আপুর সাথে বা ম্যাডামের সাথে একই সাথেই কথা বলতে চাই যে এটা আসলে পেশেন্ট প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আমি কি পিসিওএস পেশেন্টের জন্য আইভিএফ করছি, নাকি আমি একজন ডিমিনিশ ওভারিয়ান রিজার্ভ ফেইলিওর কেস তার জন্য আইভিএফ করছি, নাকি অ্যাজোস্পার্মিয়ার কোনো পেশেন্ট যার স্পার্ম নাই, তাকে আমি পেশা করে স্পার্ম করে তার পরবর্তী ট্রিটমেন্টে যাচ্ছি, আমি কার জন্য যাচ্ছি, এই অংশটুকু অনেকখানি ডিপেন্ড করে। এখানে আসলে কনফ্লিক্টটা হয়, কারণ আপনি অ্যাজ এ হোল আপনি একজন নন মেডিকেল পারসন হিসেবে আপনি বলছেন যে সাকসেস রেট কত, বাট এটা আমাদের জন্য আমরা কিভাবে আপনাকে সাকসেস রেট বলবো, এটা ডিপেন্ড করে ওই পেশেন্টের প্যারামিটারের উপর। সাকসেস রেট ওভারঅল আপনি বলতে পারবেন বা কম্পেয়ার করতে পারবেন যখন আপনি একটা ডোনার ওভাম বা ডোনার স্পার্ম দিয়ে করবেন, তখন আপনি সাকসেস রেট বলতে পারবেন, কনফার্মলি বলা যাবে। রোগীরা জিজ্ঞেস করে যে, এবং তারা যখন লাখ টাকা খরচ করার প্রশ্নে আসে, বেশিরভাগই কিন্তু মনে করে এটা করলেই 100% সাকসেস হয়ে যাবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অনেক সেন্টারই বলবে যে আমার সাকসেস রেট ভালো, অনেক সেন্টার কম্পেয়ার করে বলবে, কিন্তু আসলে আমি কোন পেশেন্টে করছি, যেমন ওই যে আমাদের যে ইথিক্সের ব্যাপার যে আসলেই কি আমি আইভিএফ করবো কিনা, আমি কিন্তু চাইবো আমি ট্রিটমেন্ট দিই, আমি চাইবো না যে আমি আইভিএফ করি, সে আসবে, আমি তার যদি ফ্যাসিলিটি থাকে, কিন্তু অনেক সেন্টারে কিন্তু আমরা পেয়েছি, এটাই কিন্তু অনেক সেন্টারে কিন্তু হচ্ছে আমার হয়তো দরকার নাই আইভিএফ এই মুহূর্তে, হয়তো তার লাগতে পারে পরবর্তীতে, কিন্তু এই মুহূর্তে দরকার নাই। ইস্যুটা তো সব তো ধরা যায় না খাতা কলম দিয়ে, মানে সেটি তো এবং এটা আসলে একান্ত ইন্ডিভিজুয়াল, আমি যদি এআরটি ল না হলে আসলে এটা কন্ট্রোল করা কঠিন। এখন আমি যদি শুরুতেই যদি তাকে আইভিএফ করে ফেলি, তার হয়তো এমনি প্রেগন্যান্সি হতো, আইভিএফ তো হবেই, না হওয়ার কারণ নাই, তখন তার সাকসেস বেড়ে যাবে, ওই সেন্টারের সাকসেস কিন্তু বেড়ে যাবে, কিন্তু আমার সেন্টারের সাকসেস কম থাকতেও পারে, কারণ আমি সবাইকে করছি না, আমি বুঝেই করছি ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি একটা অন্য বিষয়ে আসতে চাই ডাক্তার তাহমিন আহমেদ। আমাদের আগের যে কালচার ছিল, আমাদের যেমন আমরা 6 ভাই 1 বোন, হ্যাঁ, অনেক পরিবারে 10 ভাই, এরকম নানান কিছু আছে। তো আগে যেমন ছিল যে সন্তান নিয়ে ফেলাটাই একটা ট্রেডিশন ছিল, বিয়ে করেছে সন্তান হবে। এখন যেমন হচ্ছে আমরা 4 বছর 5 বছর 6 বছর অপেক্ষা করছি, কিন্তু বাংলাদেশের কন্ডিশন যেরকম হচ্ছে, মানুষ যেরকম সাফারিংসের মধ্যে পড়ে যাচ্ছে, মানে একটা দম্পতিকে আপনি কি পরামর্শ দেবেন? আবার আমি যদি এক্সাম্পলটা অন্যভাবে দিই যে ঠিক আছে, আমার বেবি একটা হয়েছে, আমি চিন্তা করছি 5 বছর পরে আবার আরেকটা বেবি নেব, কিন্তু আমি ক্রমাগতভাবে বাংলাদেশের দূষণে, ক্রমাগতভাবে বাংলাদেশের ভেজাল খাবারে আমি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাতে কি আমার ওই ডিম্বাণু শুক্রাণু ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, মানে জিনিসটা কেমন? আসলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একটা মারাত্মক, আমরা যারা প্র্যাকটিক্যালি রোগী দেখছি তারা ফেস করছি। সীমাও বারবার বলছে যে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ, এটা আসলে আমরা যখন পড়াশোনা করেছি কয়েক বছর আগেও আমরা এটা জানতাম যে এটা 35-এর পরে বেশি হয়, কিন্তু আমরা এখন যখন রোগী দেখছি, আমরা দেখছি যে 25 থেকে 35-এর মধ্যেই প্রচুর রোগী, এবং তাদের যেসব ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভের জন্য কিছু ফ্যাক্টর থাকে, তার ওভারিয়ান সার্জারি থাকতে পারে, এন্ডোমেট্রিওসিসে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ হয়, বিভিন্ন কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো দিলে ওভারিয়ান রিজার্ভ কমে যায়। কোনো ফ্যাক্টর আপনি হিস্ট্রি নিয়ে পেলেন না, কিন্তু তার ওভারিয়ান রিজার্ভ কম, তাহলে আমি কিভাবে এটাকে কোরিলেট করব? এবং এই রোগীগুলোর কিন্তু আবার সাকসেস রেট ভালো হয়, কারণ যেহেতু বয়স কম, আপনি যেটা বললেন যে ফ্যাক্টর বয়স, এবং আমি রোগীদেরকে কিভাবে উপদেশ দিব, বয়সটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফার্স্টলি ফিমেলের জন্য এবং মেলের জন্য। মেলের ক্ষেত্রে 45 পর্যন্ত আমরা বলি, আর ফিমেলে সাউথ ইস্ট এশিয়াতে স্টাডি আছে যে 29 ইয়ার্সের পরে ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে, ধীরে ধীরে কমে, কিন্তু এখন আমরা পাচ্ছি যে আরও আগেও কমছে।
তাহলে এই যে ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে, তাহলে আপনি যদি বিয়েই করছেন 28-এ, আবার ভাবছেন যে আপনি 5 বছর পরে ফ্যামিলি প্ল্যানিং করবেন, তাহলে তো এটা হচ্ছে না। এটা তো অনেক চিকিৎসকদের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বেশি। হ্যাঁ, অনেক আমাদের হসপিটালেই, আমাদের গাইনি অফ ডিপার্টমেন্টেই বেশ কয়েকজন আছেন। আচ্ছা, আমি আসবো শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার এস এম মনিরা, আপনার কাছে জানতে চাই যে ইনফার্টিলিটির এই যে ভয়াবহতা বাড়ছে, এখান থেকে বের হবার জন্য আসলে দম্পতিদের আসলে কি পরামর্শ, বা কি মানে কেমন জীবনযাপন বা কি চলাফেরা করা উচিত, প্রতিরোধে আসলে আমাদের ভূমিকা কি? কিছু জেনেটিক বিষয় এবং পাশাপাশি আরেকটা বিষয় যেটা ভয়াবহ আকার ধারণ করছে, বারবার করে আর কি এই অংশটুকু আলোচনায় উঠে আসছে, যে আমরা 25 বা তার পরবর্তী বা 28-29-এর পর থেকে এই অংশটুকু অনেক বেশি দেখছি। এপিজেনেটিক কিছু ফ্যাক্টর আছে যে অংশটুকু এই ক্ষেত্রে বিগ একটা রোল প্লে করছে। আমাদের ফুড হ্যাবিট, যে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি বা ফাস্ট ফুডের দিকে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমাদের যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের পরিমাণটাকে আমরা সেডেন্টারি ওয়ার্কার হিসেবে শূন্যের কোটায় নামিয়ে এনেছি। তো আমাদের ডেইলি ডে টু অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ, আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করা এবং সেই সাথে আমাদের জীবনযাত্রার মানটাকে নিয়ন্ত্রণ করা, এই অংশটুকু আমার কাছে মনে হয় সকল কাপলদেরই মেনটেন করা উচিত। এবং বিয়ের যে বয়স, যে রিপ্রোডাক্টিভ এজ, সেই সময়টুকুকে আসলে আমরা মোটামুটি এই যে 25 বা অ্যারাউন্ড এই সময়টুকুকে আমরা খুব মানে হাইলি ফার্টাইল এই পিরিয়ডটা বলি। এই সময়গুলোতে আর কি তার ফ্যামিলিটাকে মানে শুরু করা উচিত, কমপ্লিট করার চিন্তা। তাহমিনা আহমেদ, আপনার কাছে জানতে চাই যে একজন বেবি নিয়েছেন হয়তো বিয়ে করার পরে, কিন্তু এই যে মাঝখানের যে 5 বছর গ্যাপ দিলেন, এরপরে তার আবার বেবি হচ্ছে না, এটাকে কি আপনারা বন্ধাত্ব হিসেবে ধরেন? অবশ্যই, মানে সেরকম রোগীও কি আপনাদের কাছে আসে? প্রচুর আসে। এটা বন্ধাত্ব মেইনলি 2 ধরনের, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাফারটিলিটি। তো যাদের আসলে কখনোই বাচ্চা হয়নি সেটা হচ্ছে প্রাইমারি, আর যাদের এই যে একটা বাচ্চা আছে অথবা বাচ্চা হয়েছিল, অ্যাবর্শন হয়ে গেছে ইত্যাদি, অন্য কোনো কারণে অ্যালাইভ বেবি নাই, সবটাই হচ্ছে সেকেন্ডারি সাফারটিলিটি আমরা বলি। সেকেন্ডারি সাফারটিলিটি রোগীও কিন্তু কম না, প্রচুর সংখ্যক রোগী আছে, বাড়ছে। এবং এই যে বয়স গ্যাপটা দিতে আপনি বললেন, এই জন্য আমি বলবো যে একটা হচ্ছে যে আমাদের সোশিও কালচারাল ইস্যু, আমাদের ফুড হ্যাবিট, তারপর আমাদের এই মুনিরা যেটা বললো যে এক্সারসাইজ না করা। এবং এখন এরকম অনেক রোগীদের সাথে আমি একটু জানতে চেয়েছি যে তাদের লাইফস্টাইলটা আসলে কেমন। আমরা তো বলছি, কিন্তু আসলে ওরা কি করে। বেশিরভাগ যারা এই যে ইয়াং জেনারেশন, বাচ্চা হচ্ছে না আসছে, এরা রাত জেগে থাকে, সমস্ত কাজ রাত জেগে করে। রাতে কিন্তু কিছু হরমোনাল আছে, একটা আমাদের ধর্মীয় মতে বলেন ফিজিক্যাল সব কিছুতেই, যে ঘুমের সময়টা যখন না থাকলে পুরো সিস্টেমটাই ডিরেঞ্জড হয়ে যায়, তখন হরমোনাল ইমব্যালেন্স হয়। হ্যাঁ, তো এই কারণগুলো কিন্তু বয়সের সাথে সাথে ওবেসিটি প্লাস এই যে হরমোনাল, আমাদের যে সোশ্যাল যে বিভিন্ন চেঞ্জগুলো এসছে, যে খাওয়া দাওয়া থেকে দেখা যায় যে সবাই ফুড পান্ডায় অর্ডার করে খাবার খেয়ে ফেলছে, এটা সহজ, ভেরি ইজি, কিন্তু এটা যে কি পরিমাণ মারাত্মক ইফেক্ট হয়ে সবার হচ্ছে তা না, কিন্তু যাদের জন্য হচ্ছে এটা আসলে খুবই ওভারকাম করা কঠিন। আর একটা সীমা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে খুবই আমরা বলা যায় যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, 5 তারিখের পরে অনেক কিছুতে পরিবর্তন দেখেছি। এরকম একটা পরিবর্তন আমরা দেখলাম যে বিদেশি চিকিৎসক বাংলাদেশে এসে প্র্যাকটিস করবার ব্যাপারেও একটা বেশ জোরালো আওয়াজ, বা চিকিৎসকরা একমত হওয়া, যাদের দায়িত্ব আছে তারাও এটা নিয়ে খুব নাড়াচাড়া দিয়েছেন। কিন্তু আমাদের দেশের এই সেন্টারগুলো যে এতগুলো হলো, হয়তো আমরা নিজেরাও নাম জানি না, রোগীরা তো আসলে জানে না। তো এই যে মেলার একটা কালচার, যে বিদেশিরা এসে বাংলাদেশে এসে মেলা করছেন, বাংলাদেশের এই সেন্টারগুলো মিলেও যদি এরকম একটা বড় একটা আয়োজন করে, যেমন আপনি দেখেন বাণিজ্য মেলা হয়, বই মেলা হয়, মানে এই কনসেপ্টটা কেমন লাগে? মানে এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা হয় কিনা, হওয়া উচিত কিনা, এটি হলে আসলে মানুষের মধ্যে একটা সাড়া পড়ে যেত কিনা? মনে করেন আপনি 3 দিন একটা মেলা করলেন, দেখা গেল গোটা বাংলাদেশ জানলো যে এটা বন্ধাত্বের ইনফার্টিলিটির মেলা। কেমন লাগছে শুনতে? আসলে আমরা যদি ইনফার্টিলিটি সেন্টারগুলো দেখি প্রাইভেট সেক্টরে, এটা কিন্তু 2 বছর আগেও আমি বলবো না যে এত বেশি ছিল। হ্যাঁ, এটা কিন্তু গত 2-3 বছর থেকেই বেশ সেন্টার, এই যে কারণ হচ্ছে যে ইনফার্টিলিটি স্পেশালিস্ট বেশি আসছে, বের হয়ে আসছে, যার কারণে সেন্টারও তৈরি হচ্ছে। তা এই ব্যাপারে আমার মনে হয় এখন ওইভাবে কেউ চিন্তা করে যে মেলা হতে পারে। হ্যাঁ, তা আপনার মানে আপনার কথা থেকে এটা আসতে পারে, হ্যাঁ, আমাদের মাথায় আসতে পারে যে আমরা একটা মেলা দিতে পারি, দিলে কিন্তু অবশ্যই ভালো। কারণ
আমরা কিন্তু সেন্টার সম্পর্কে জানলাম, আমাদের যে বন্ধ্যাত্বের যে রোগীগুলো কি সার্ভিস দিচ্ছে সেটা জানলো, রোগীগুলোর কোথায় এটাকে খুব positively রোগীগুলোর নিচ্ছি। মধ্যে একটা ধারণা আসবে যে আমাদের দেশে এই এতগুলো সেন্টারে center আছে। এই ট্রিটমেন্টগুলো হচ্ছে। আমরা কিন্তু প্রচার করছি, যেমন আমার সেন্টারে কিন্তু আমি বলছি, কিন্তু সেটা কিন্তু সব রোগীর মধ্যে মনে যাচ্ছে করেন না। আলাদা বললে হয়তো এটা বাতাসে মিলিয়ে যাচ্ছে আর সব কি, দিকে হ্যাঁ। যাচ্ছে না, হয়তো আমার আপনার কাছে মনে যোগ কিছু দিতে রোগী চান একটু? যাচ্ছে। এই জিনিসটা এই চমৎকার একটা আইডিয়া, এটা নিয়ে আমি নিজেও চিন্তা করেছি, এর আগেও আপনার সাথে কথা হয়েছে। আমাদের ফার্টিলিটি স্টেরিলিটি সোসাইটির পক্ষ থেকেও রাশিদা বেগম ম্যাডাম জেনারেল সেক্রেটারি জেনারেল, ওনার সাথেও কথা হয়েছে যে এই ধরনের আসলে একটা মেলা অ্যারেঞ্জ করা এখন সময়ের দাবি। কারণ আমাদেরকে আসলে আমাদের নিজস্ব যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি, কিন্তু এটা আমরা রুগীদের কাছে হাইলাইট হচ্ছে না। আমরা কিন্তু প্রচুর কাজ করছি প্রত্যেকটা সেন্টারে, অনেক অনেক, যেমন আমি যে সেন্টারটাতে আছি আমরা 5 জন এখানে আছি, আমরা কিন্তু প্রচুর সংখ্যক রুগী দেখছি, সব ধরনের কাজ করছি। প্রত্যাশা করি এটি হবে, মানে এটি আলোচনায় যেহেতু এসছে, হ্যাঁ, এবং বাংলাদেশের এটার চিকিৎসকরা অবশ্যই এক পজিটিভ হচ্ছে। দিক থাকবে, আমি আশাবাদী। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে আমরা একটি সাধারণ কাঁচা মরিচ কিনতে গেলেও কিন্তু দুইবার চিন্তা করি যে আসলে আমরা কোন দোকানের মরিচ কিনবো আর কি। সেক্ষেত্রে আমি চিকিৎসা নেবার আগে আমি যেই চিকিৎসকের কাছে যাচ্ছি এতটুকু বোঝার ক্ষমতা বোধহয় আমাদের আছে যে তিনি কেমন ডিগ্রি নিয়েছেন বা তার পড়াশোনা কোথায়। একইভাবে একটি সেন্টারে যাবার আগে অন্য একজন ভুক্তভোগীর কাছে পরামর্শ নেয়ার পাশাপাশিও কিন্তু আমরা যাচাই করতে পারি কে কেমন সেবা দিচ্ছেন। আপনি যদি সংকটে পড়ে যান, আপনি বা আপনার পার্শ্ববর্তীকে অবশ্যই ভালো একজন চিকিৎসক, ভালো একটি সেন্টার নির্বাচন করা দরকার। এবং আমরা চাই যে বন্ধ্যাত্বের যে একটা অভিশাপ, গোটা পরিবার যে একটা যন্ত্রণাদায়ক অধ্যায়ের মধ্যে পড়ে যায়, সেইখান থেকে আমরা মুক্তি চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।